কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার মনের ভিতরে যেটা চলছিল সেই সময়, যেই সময় আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম অতদিন, মানে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করাই হচ্ছিল না। তো আজকে সেই সময়টা পেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট যেদিন আমি চেক আপের জন্য গিয়েছিলাম, মানে যেদিন আমার ডক্টরের ডেট দিয়েছিল, তো সেদিন তো চেক আপের জন্য গেলাম। আমি জানতামও না যে আমার ডেট দিয়ে দেবে ওই দিন। তো তারপর আমার রিপোর্ট ছিল, রিপোর্ট দেখানোর দিন ছিল সেটা। তো রিপোর্টগুলো নিয়ে যাওয়ার পরে ডক্টর মানে দাদু দেখলো, দেখার পর বলল যে মানে আমার রিপোর্টে যেগুলো নর্মাল থাকা দরকার তার থেকে একটু বেশি বেশি ছিল, তার থেকে একটু না অনেক বেশিই ছিল। তার জন্য দাদু বললো যে আর বেশি দেরি করা যাবে না, তোমার আগে আগে অপারেশনটা করে ফেলতে হবে। তার জন্য তোমার ডেটও দিয়ে দিয়েছিল, মানে আমার ডেটও দিয়ে দিয়েছিল। তো আমার তো সেদিন আমি শক হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি, মানে একটু ভয় ভয় লাগছিল। তো তারপর বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর 2 দিন হাতে সময় ছিল। তারপর আমরা নার্সিংহোমে গেলাম ভর্তি হতে। আর যেদিন আমরা যাচ্ছিলাম তোমরা তো জানো সেদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও গিয়েছিলাম, কারণ দাদুকে আবার ফোন করেছিলাম যে এরকম সময় কি আজকে কি হবে, কিন্তু দাদু বলছে না, যা যে করেই হোক যেটাই হয়ে যাক তবু আজকেই হবে। তার জন্য গেলাম। যাওয়ার পর সব কিছু তাড়াতাড়ি করে হচ্ছিল। আমি ভাবছিলাম যে একটু ধীরে ধীরে হোক, আস্তে আস্তে, মনটা মানে শান্ত হোক, কিন্তু যার কাজ যে এসে করছে, মানে এক একজন এক এক ধরনের কাজ করছিল। সবার ফার্স্ট যে মানে এখানে চ্যানেল করতে হয় হাতের এখানে, আমি বলছি ছুঁচ আস্তে আস্তে ফোটাও, কিন্তু সে তাড়াতাড়ি সব কিছুই, সবাই আলাদা আলাদা পার্টে ছিল, সবাই ব্যস্ত ব্যস্ত করছিল। এবার তারপর ড্রেস চেঞ্জ করলো, তারপরে চ্যানেল করলো, এখানে ইঞ্জেকশন দিল, চুল বেনি করে দিল। তারপর যখন মানে চেয়ারে বসালো আর বললো যে এবার তোমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হবে, মানে এই কথাটা শোনা যখন বলেছিল আমার, তখন তো আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি কোথাও ছুটে পালিয়ে যাই। আমার এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি পারবো না, এরকম মানে মনের ভিতর ভীষণ ভয় ছিল আমার। তো তারপরেও দেখছি যে না, সবারই এটা জীবনে করতে হবে। আর এতদিন যখন আমি আমার বাবুকে রেখেছি আমার ভিতরে, আমিও দেখতে চাই যে কেমন কি না হয়েছে। তখন তো আমি জানতাম না যে আমার ছেলে হয়েছে। যাই হোক, যখন ওটি রুমের ভিতরে গেলাম, আমার অনেকক্ষণ আগে আমার ওটি রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে একটা গলি আছে, গলির পর মানে একটা ওটির রুম। তো আমি বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাতে বসেছিলাম ওইখানে, কারণ আমার হাতে একটা নোয়া বাঁধানো ছিল, যেটা স্টিলের আর সোনাটা আমি বাড়ির থেকেই খুলে রেখে গিয়েছিলাম। তো ওটা নিয়ে অনেক টানাটানি হচ্ছিল, সবাই বলছিল ওটি অপারেশনের ভিতরে কোনো কিছু লোহার বা সোনা টোনা এরকম কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এবার ওটা আমার হাতে এত ছোট যে আমি খুলতেও পারছি না, কেউ খুলে দিতেও পারছে না, সাবান সব কিছু ইউজ করেছি, প্লাস্টিক, কোনো মতেই হচ্ছে না। তার জন্য সবাই মিলে চেষ্টা করছিল। তারপর আমি ভাবছিলাম যে কিছু দিয়ে একটা কেটে দিই, কারণ ভীষণ ব্যথা লাগছিল যখন খুলছিল। তো কাটতে তো পারলোই না, তারপর ওটা ব্যান্ডেজ করে দিল। তারপর আসলো সেই সময়টা, মানে আমি যখন বসেছিলাম তখনই আমি দেখছিলাম যে একজনের ওটি হচ্ছে এই সাইডে, আর আমার ওটিটা সামনাসামনি, মানে ওই রুমটায় আমার ওটি হয়েছিল, আর এই সাইডেও দেখছি একটা ওটি রুম আছে, সেটাতেও মানে হচ্ছে একজন। তখন তো আমার ভীষণ ভয় লাগছে, কারণ একজন ভিতরে রয়েছে যার অপারেশনটা হচ্ছে, আর পাশে কতগুলো ডাক্তার, তারপর হচ্ছে নার্স, কত লোক দাঁড়িয়ে রয়েছে, মানে এটা মানে ভীষণ ভয়ের ব্যাপার, যার সাথে হবে সেই বুঝতে পারবে। যাই হোক, তারপরে আমি রুমের ভিতরে গেলাম। রুমের ভিতরে যাওয়ার সাথে সাথে আমাকে একটা সোজা লম্বা একটা বেডের ওপরে বসিয়ে দিল, মানে বসতে বললো। এবার আমি বসে পড়লাম, এবার একটু মানে নিচু হতে বললো, আর আমার এইখানে একটা ইঞ্জেকশন দিল। আর ইঞ্জেকশন দেওয়ার পরে বললো যে তুমি আস্তে আস্তে শুয়ে পড়ো। এবার আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর তো আর দুটো ইঞ্জেকশন আমার পায়ে দিয়েছিল, পায়ে দেওয়ার পর বললো যে তোমার ডান পা উঁচু করো, এরকম বলছিল। তো আমি ডান পাটা, আমি ভয় এত কাজ করছিল আমার মনের ভিতরে, আমি সাথে সাথে ডান পাটা উঁচু করে দিয়েছিলাম। তখন ডাক্তার বলছে, মানে আরেকজন মানে তার পরের কাজ করতে আসছিল, মানে পরে যে স্টেপটা হবে, কিন্তু বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর মনে হয় এখনো অভ্যাস হয়নি। এবার মানে হয়তো হয়ে গিয়েছিল কি হয়নি জানি না, কিন্তু যেটা বলছিলাম আমি তাড়াতাড়ি সেটা করে দিচ্ছিলাম।
এবার আমি যখন তারপরে বলছে না না এতক্ষণ থাকে না, নিশ্চয় অবশ হয়ে গেছে, এরকম বলছিল ডাক্তাররা, মানে অনেক ডাক্তার যেহেতু ছিল ডাক্তাররা আলোচনা করছিল। তারপরে আমি যে আরেকটা ডাক্তার মানে ছুরি কাঁচি সব তো নিয়ে আসে, তারপর যখন বলছিল আসলো আরেকটা ডাক্তার, তখন আমি বলছি না 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 এখনো অবশ হয়নি। আমি এত পরিমাণে এই কথাটা বারবার বলছিলাম যেটা আমার কিন্তু এখনো অবশ হয়নি। তারপর ডাক্তার কি করলো, পা দুটো নিয়ে এরকম ঝাড়া মারছিল, ভাঁজ করছিল, আবার এরকম করছিল, মানে মানে আরো বেশি ঝাড়া দিচ্ছিল, আর পাগুলো চিনচিন এরকম মানে এরকমটা করছিল, একদম ঝিঝি ধরলে পায়ে যেমনটা হয় সেরকমটা হলো। তারপর মানে আমার যে দাদুটা দেখে, মানে আমার যে ডক্টর, সে দাদু ঢোকার সাথে সাথে মানে বললো সব কিছু রেডি তো, তারপরে সব কিছু আগে থেকেই রেডি করা ছিল। এবার তো আসলো সেই সময়টা, যেই সময়টা মানে অবাক হয়ে গেছে, আমি সম্পূর্ণ কিছুই বুঝতে পারছি যে আমার সাথে কি কি হচ্ছে না হচ্ছে। এবার আমার এই দুই হাতটা, এই বেড ছিল, বেডের সাইডে লম্বা দুটো মানে হাত রাখার জন্য যেটা থাকে আর কি, ওখানে আমার দুটো হাত রেখে দিল। হাত রাখাটা ঠিক আছে, বাট হাত দুটো বেঁধেও দিল দড়ি দিয়ে। মানে এটা তো ভয় লাগবেই, কেউ দুই পা ধরে রেখে দিয়েছে, দুটো ডাক্তারে দুই হাত বেঁধে রেখে দিয়েছে, বাঁধার পরেও দড়ি দিয়ে বাঁধার পরেও দুজনের হাত দুটো ধরে রেখেছে। মানে মনে হচ্ছে যে আমার সাথে কি না হবে, তখনই তো অর্ধেক মানে কাজ শেষ, ভীষণ ভয় লাগছিল। এবার তারপর হচ্ছে ওইখানে যে কাঁচি দিয়ে হোক বা যেটা দিয়ে হোক কাটছে পেটের ওখানে, কিন্তু আমি সবই বুঝতে পারছি যে কাটছে করছে, আমার এমনি কোনো ব্যথা লাগেনি, কিন্তু মনের ভিতরে এত ভয় কাজ করছিল। আর তোমার দাদা আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছিল, মানে কথা বলে দিয়েছিল বাড়ির থেকেই, যে যখন তোমার এটা হবে অপারেশনটা হবে, তো যেহেতু আমার এত ভয় লাগছে আর আমি বারবার বলছিলাম আমি মনে হয় পারবো না, তাই তোমার দাদা আমাকে বলছিল তুমি যেহেতু ঠাকুরকে এত ভগবানকে এত বিশ্বাস করো, তার জন্য তুমি ওই ওটি রুমের ভিতরে গিয়ে তুমি যে মন্ত্রটাই জানো সেই মন্ত্রটা বারবার জপ করতে থাকবে। যদি মন্ত্রটা শেষও হয়ে যায় তাও যতক্ষণ অপারেশনটা চলবে ততক্ষণ ওই মন্ত্রটা জপ করে যাবে। এবার আমি তো ওই মন্ত্র মনের ভিতরে তো বলতেই যাচ্ছি, কিন্তু মনের ভিতরে মানে ওই মন্ত্রগুলো বললেও আমার মাথায় আরও কিছু চিন্তা হচ্ছে, মানে একসাথে দুটো জিনিস কাজ করছে। একটা মন দিয়ে আমি মন্ত্র বলছি, মন্ত্র তো মুখ দিয়ে মনে বলছি, আবার ব্রেনে অন্য কিছু চলছে, আমার মানে ভয় লাগছে প্রচণ্ড, আরও অনেক কিছু ভাবছি যে কি হচ্ছে না হচ্ছে। আর মাথার সামনে মানে চোখের সামনে একটা কাপড় রেখে দিয়েছিল, এবার তবুও আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম, হালকা একটা কাপড়, মানে সব কিছুই তুমি দেখতে পারবে আর সব কিছু বুঝতেও পারবে, কিন্তু ব্যথা লাগবে না, শুধু আমার যেটা হচ্ছিল ভয় লাগছিল। তারপর অনেকক্ষণ ধরে মানে ওইখানটায় মানে কাজ হচ্ছিল পেটের ওইখানটায়। তারপর তো মানে পাশে আমার এই পাশে যে ডাক্তারটা ছিল আমার বাম সাইডে, না এইভাবে আমি শুয়েছিলাম, আমার ডান সাইডে যে ডক্টরটা ছিল সেই ডক্টরটা এরকম পেটের ওপরে এরকম জোরে একখান প্রেশার দিল এই বুকের এইখানটায়, আর সেটা মনে হচ্ছে আমার মানে দেহের ভিতর থেকে কি একটা বড় অংশ বেরিয়ে গেল এরকমটা মনে হলো, ভীষণ জোরে প্রেশার দিল, কিন্তু একটুও লাগেনি, কিন্তু আমার দেহ শুধু সব কেঁপে উঠেছিল। আর ওই কাঁপুনিটা এখন আর হয় না, কিন্তু আমি বাড়িতে আসার পরেও আমি যখন ঝিমঝিম আসবে ঘুমের আগে যখন একটু ঝিমিয়ে পড়বো তখন আমি এভাবে কেঁপে উঠতাম, মানে ওই যে কাঁপুনিটা আমার মনের ভিতরে এতটা ভয় কাজ করেছিল। আমি ওই নার্সিংহোমেও তো ওরকম কেঁপেছি, যে কদিন ছিলাম ওখানে তিন দিন, বাড়িতে এসেও যখন আমার একটু ঝিমঝিম পাবে ঘুমের আগে ওরকম কেঁপে উঠতাম আমি। যাই হোক, ওই ঝাঁকুনিটা হওয়ার পর মানে আমার বাবু বেরিয়ে আসলো, আর বেরিয়ে আসার পর সাথে সাথেই করে চিৎকার করে উঠলো, হ্যাঁ করে কান্না করার পরেই দাদু এসে আমার মুখের সামনে এইখানে এসে বলছিল, মানে দেখালো আর বললো যে কি হয়েছে বলো, ছেলে না মেয়ে? তা না বলছে কি হয়েছে, তা আমি বলছি ছেলে, দেখে পর আমি বলছি ছেলে, তা আবার মানে আমি যেহেতু আস্তে আস্তে বলছি তার জন্য বলছে কি হয়েছে আবার বলো, তা আমি বলছি ছেলে হয়েছে। এবার তারপরে মানে একটা নার্সকে দিয়ে দিল, সে মানে নিয়ে গেল, বাবুটাকে নিয়ে যাচ্ছে, তা আমি বুঝতে পারছি যে নিয়ে চলে যাচ্ছে, কারণ কান্না করছে, এবার দূরে যখন কান্না চলে যায় তখন তো বোঝা যায় যে সে মানুষটা চলে যাচ্ছে। তারপর আমি মনের ভিতরে সেই মন্ত্র তো জপ করেই যাচ্ছি, কিন্তু ভাবছি যে বাইরে নিয়ে গেছে বাবুকে, তাহলে বাড়ির সবাই দেখছে যে অঞ্জলির ছেলে হয়েছে, সবার রিয়াকশান কি হচ্ছে না হচ্ছে, মানে মনের ভিতরে এইটা মানে ভাবছিলাম তখন যে আমার ছেলে হয়েছে, তাহলে সবার রিয়াকশান কি হচ্ছে, যে সবাই কি মনে করছে।
কারণ আমি জানি যে মানে সবাই বলেছিল যে বাচ্চা হওয়ার পর সবার ফার্স্টে মাকে দেখায়, তার সাথে সাথেই যে বাড়ির লোককে দেখিয়ে আসে যে কি হয়েছে না হয়েছে। তার জন্য আমি সেইগুলো ভাবছিলাম। এবার যে আমার বাবুকে দেখানো হয়ে গেল, তারপরে মানে তারপরেও না অনেকক্ষণ সময় লাগে সেলাই করতে। আমার যেহেতু সেলাই, তার জন্য ওগুলোতে অনেক সময় লাগছিল। আর সেই সময়টুকানি আমি ওখানে থাকতে পারছিলাম না, আমার গা হাত পা থরথর থরথর করে কাঁপছিল। আর আমি শুধু ভাবছিলাম যে আমার এই রুমের ভিতর থেকে আমাকে কেউ বার করে দিক, তাহলে আমি বেঁচে যাবো, নাহলে আমি মরে যাবো, এরকম মানে এরকমটাও ভাবছিলাম আমি। এবার যাই হোক, সেই সময়টা আর পারই হচ্ছিল না। তারপর অবশেষে অনেকক্ষণ পর গিয়ে সেই মানে কাজটা শেষ হলো। আর তার মাঝখানে শেষ হওয়ার আগে মানে কারোর ফোন এসেছিলো, একটা রিংটন হচ্ছিলো, রিংটনে একটা গান বাজছিল। তো যখন এই গানটা বাজছিল তখন আমার একটু রিল্যাক্স হচ্ছিলাম, কিন্তু না হলে আমার মানে ভীষণ ভয় লাগছিল। যাই হোক, ওই রুমের থেকে আমাকে মানে নিয়ে যাওয়া হলো। বাইরে যখন নিয়ে যাচ্ছে তখন আমি মানে ওই রাস্তাও যেন শেষ হচ্ছে না, যে গলিটা আছে ওই গলিটাও যেন আমাদের শেষ হচ্ছে না। তারপরে ও একদম পুরো বাইরে বেরিয়ে দেখলাম যে আমার বাড়ির লোক সবাই রয়েছে ওখানে। তারপর যে আমার লিফটের মধ্যে নিয়ে যাওয়া হলো, সেই মানে অন্ধকার, মানে কারেন্ট চলে গেল। তারপর ওইখান থেকে নিয়ে যাওয়ার পর আমার একদম যেখানে আমি ছিলাম 3 দিন, সেই রুমে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমার ওইখানে গিয়ে আমার মনে হচ্ছিল আমি শেষ, মানে আমি হয়তো মানে আমার বাবুকেই দিয়ে গেছি, আমি মনে হয় থাকতে পারবো না, মানে আমি মনে হয় আর বাঁচবো না, এটাই আমি ভাবছিলাম। আর এটা ভাবছিলাম, তার সাথে সাথে আমার জ্বর এসে গিয়েছিল, সাথে সাথে অক্সিজেন দিচ্ছিল। এবার অক্সিজেন নর্মাল সবার যেরকম দেয় সেরকমই আমারও দিয়েছিল। তারপরেও আমার মানে অক্সিজেন লেভেলটা অনেকটা আপ করে দিতে হয়েছিল, মানে অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আর যখনই বাড়িয়ে দিয়েছিল গলা টলা এখানটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কেমন একটা অস্বস্তি হচ্ছিল। তারপর জ্বরও চলে এসেছিল। তারপর হচ্ছে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে বিপি হাই হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে হার্টবিট মানে করছিল না, মানে অনেক কমে গিয়েছিল। তারপর হচ্ছে পালস আসছিল না আমার, মানে এখানে যেটা দিয়ে করে সেটা আসছিল না। একসাথে অনেক কিছু হচ্ছিল। এবার আমি তখনও ভাবছি আমি মনে হয় বাঁচবো না, এরকমটা ভাবছি। আর তখন চোখ দিয়ে জল বেরোচ্ছিল না, কিন্তু তখন শুধু ভাবছি যে আমি মনে হয় আর বাঁচবো না, এরকম কথা ভাবছি। আর তারপর হচ্ছে দাদু তারপরে দেখছিল যে দাদু টেনশনে পড়ে গেছে। আর আমি যখন শুয়ে রয়েছি তখন আমি দেখছি যে দাদু বারবার পালস চেক করছে, তারপরে হার্টবিট চেক করছে। আমি ভাবছি একবার চেক করছে ঠিক আছে, কিন্তু 2বার চেক করছে তবুও ঠিক আছে, কিন্তু সেকেন্ডে কেন মানে সেকেন্ডে কেন আমাকে চেক করছে যে আমার পালস বাড়লো না বাড়লো। তারপর দেখছে পাশে তো একজন নার্স থাকে, দাদু নার্সের দিকে তাকাচ্ছে, নার্স দাদুর দিকে তাকাচ্ছে, আর দুজনের চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে। তারপরে আমি বুঝতে পারছি কিছু একটা গড়বড় হচ্ছে। তখন তো আমাকে বলছে না যে আমার বিপি এরকম হয়েছে, পালস পাওয়া যাচ্ছে না, এরকম আমাকে কিছু বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে কিছু না কিছুটা গড়বড় তো হয়েছে, কারণ এতবার তো চেক করছে না। আর পাশে তো অনেকেরই রয়েছে, কারোর কিছু করছে না, শুধু আমারই ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, যে স্যালাইনটা থাকে ওই স্যালাইনের মধ্যে, তারপরে বারবার চেক করছে। তারপর পরে আমি সেগুলো জানতে পারি যে এরকম ব্যাপার হয়েছিল। আর দাদু অনেক ভয় পেয়ে যাচ্ছিল যে এটা কি হলো না হলো। তো যাই হোক, ওই এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। মানে সেদিন তো আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, আর আমি সেদিন ভাবছিলাম যে আমি মনে হয় বাঁচবো না, এরকম ভাবছিলাম। কিন্তু পরের দিন যখন সকাল হলো তখন নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছিল। সকাল হতে হতে আমি একদম পুরো সুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর যখন পাশেও অনেকে ছিল তাদের সাথে কথাবার্তা বলছিলাম যে তোমার কি এক্সপিরিয়েন্স, সবার কাছ থেকে শুনছিলাম। তো সবাই তখন বলছিল, কিন্তু সবার থেকে আমারটা একটু আলাদা অন্যরকম হয়ে গেছিলো। আমি তো নিজেই ভয় পেয়েছিলাম, আমি নিজেও ভয় পেয়ে গেছি, ডাক্তারকেও ভয় পাইয়ে দিয়েছি, আর আমার পাশে যারা ছিল